আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। তীব্র গ্যাস সংকটে যখন থমকে গেছে জনজীবন, ঠিক তখনই ভুক্তভোগীদের একটাই প্রশ্ন, কবে নাগাদ কাটবে এই ভোগান্তি? দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও সুনির্দিষ্ট সময়সীমা নেই সংশ্লিষ্টদের কাছে। বাসাবাড়ি থেকে শিল্প কারখানায় গ্যাস সংকটে চরম অনিশ্চয়তা ও শঙ্কায় গ্রাহকরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় বিদেশ নির্ভরশীলতা সংকটকে আরও ঘনীভূত করছে। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির বিষয়টি সরকারকে নিবিড়ভাবে তদারকি করারও তাগিদ তাদের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি ও সিএনজি স্টেশন সহ শিল্প কারখানাগুলো ধুঁকছে গ্যাসের অভাবে। ইতিমধ্যে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে সাভারের ডিজাইনার ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। যদি ফ্যাক্টরি এরকম বন্ধ হয়ে যায় আমরা কিভাবে চলাফেরা করব? 3 পাম্প ঘুরে আসার পরে 3 পাম্পই বন্ধ, কোনো পাম্পে গ্যাস পায় নাই। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, এতে বেশি ভোগান্তিতে পড়েছে নেত্রকোনা সহ গ্রাম অঞ্চলের গ্রাহকরা। চলমান পরিস্থিতিতে অন্তত $1 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এটার জন্য প্রতিদিন আমাদের 1 লাখ পিস প্রোডাকশন লস করতেছি আমরা, যার ইউএসডি প্রাইস $4 লাখ প্লাস। গ্যাস নাই, উৎপাদন নাই, আবার এই আগামী মাসের 8 তারিখ পর্যন্ত ঠিক হবে বলে মনে হচ্ছে না। আমরা ভয়াবহ একটা সংকটের দিকে যাচ্ছি। তবে বিতরণ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের ফলে মহেশখালীর 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ বন্ধ রয়েছে। এতে প্রায় 450 MMCF গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় গ্রাহক পর্যায়ে তীব্র স্বল্পচাপ বিরাজ করছে। এদিকে বন্ধ এলএনজি টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হলেও ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানা নেই এলএনজি সরবরাহকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরপিজিসিএল তথা পেট্রোবাংলার। এমনকি অগ্নি দুর্ঘটনার কোনো স্থির চিত্র নেই বলেও দাবি তাদের। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেসরকারি মালিকানায় পরিচালিত হওয়া এলএনজি টার্মিনালটির অভ্যন্তরীণ বিষয়ে জানার সুযোগ নেই সরকারের। তবে কোম্পানির প্রতি অতি নির্ভরশীলতা পুনরায় জ্বালানি সংকট বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা। কারিগরি ত্রুটির বিষয় যেটি ফ্লোটিং স্টোরেজের কর্তৃপক্ষ তারা বলছেন যে এফএসআরইউতে সেখানে একটা প্রবলেম রয়েছে, সেই বিষয়টা আমার ধারণা ক্লোজলি মনিটর করা দরকার এবং সেখানে যাতে কোনোভাবে এটাকে ডিলে না করার কোনো চেষ্টা হয় সেটা দেখা দরকার। সরকারের প্রতিনিধি উপস্থিত থাকেন, নিয়মিতভাবে তদারকি করেন যাতে এটা দ্রুত শেষ সমাধান হয়, সেটির ব্যবস্থা করা দরকার। আমরা যেটা মনে করি বিকল্প একটা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে আরেকটা এফএসআরইউ আমার মনে হয় সরকারের রিজার্ভ হিসেবে রাখা উচিত। জ্বালানির কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে নতুন করে এলএনজি আমদানি বাড়ানো বা টার্মিনাল নির্মাণ না করার বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ। বেসরকারি এই উদ্যোগগুলো বা বিনিয়োগগুলো সরকারকে জিম্মি করে বা কোনো একটা ক্রাইসিসকে জিম্মি করে দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি অথবা এলএনজি আমদানির শর্ত তৈরি অথবা নতুন করে আরেকটা ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করা, এগুলোর জন্য যাতে শর্ত করে কোনোভাবে না সুযোগ তৈরি করে। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এফএসআরইউ। এরপর থেকেই দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। দেশজুড়ে গ্যাস সরবরাহে ধস নামায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নরসিংদী ও মানিকগঞ্জ জেলায়। এর ফলে আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি এই দুই জেলার শিল্প কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে পড়েছে মারাত্মক নেতিবাচক প্রভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নরসিংদীতে গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কম থাকায় তৈরি পোশাক, স্পিনিং, সাইজিং ও টেক্সটাইল সহ বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন প্রায় মুখ থুবড়ে পড়েছে। পর্যাপ্ত গ্যাস চাপ না থাকায় সচল রাখা যাচ্ছে না মেশিন। এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কারখানার উৎপাদন। গ্যাস সমস্যার জন্য গত মঙ্গলবার থেকে একবারে টোটালি বন্ধ। শ্রমিকদের বসায় একবারে বেতন দিতে হচ্ছে। আমরা জেনারেটর গুলো চালাই 15 PSI, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3 এবং আউটে আসতে সেটা 1.5 PSI, যেখানে থাকা উচিত 15 PSI। কারখানার মালিকরা বলছেন প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছে। সেই সাথে সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে আশঙ্কা রয়েছে রপ্তানি আদেশ বাতিল হওয়ার। এছাড়া সংকট দীর্ঘায়িত হলে ছাঁটাই বা বেতন সংকটের মুখে পড়ার আশঙ্কা করছেন হাজারো শ্রমিক। গ্যাস সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে আমাদের বেতন আমরা ঠিকমতো পাবো না, কিংবা সংসার আমরা ঠিকমতো চালাইতে পারতাম না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিতাস সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে মানিকগঞ্জে গত কয়েকদিন ধরে চলা তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক ও বাস সহ বিভিন্ন যানবাহন চালকরা। পৌরবাসীর দীর্ঘদিনের গ্যাস সমস্যা থাকলেও বর্তমান দেশব্যাপী সংকটে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। হাজার হাজার লাখ লাখ লোক সিএনজি বেকার হয়ে বসে আছে। আমরা সকাল ভোর 6টায় আসছি, এখন বেলা 3টা বাজে, লাইনে কোনো গ্যাস নাই, আমাদের সংসার চালাতে পারতেছি না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিতাস গ্যাস মানিকগঞ্জ জোনের ব্যবস্থাপক। সংশ্লিষ্টরা বলছেন, দেশ জুড়ে এই গ্যাস সংকট শুধুমাত্র নরসিংদী কিংবা মানিকগঞ্জেই সীমাবদ্ধ নয়। এটি সামগ্রিক শিল্প উৎপাদন, সরবরাহ চেইন এবং কর্মস্থানের উপর এক অশনি সংকেত। লিওন আজাদ, RTV। তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে গাজীপুরের তৈরি পোশাক শিল্পে। গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো চলছে না বয়লার, স্টিম লাইন সহ অন্যান্য ভারী যন্ত্র। বাইরে থেকে সিএনজি আনায় বাড়ছে উৎপাদন ব্যয়। সময়মতো বিদেশে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে গাজীপুরের পোশাক কারখানা। লাইনের গ্যাসে চাপ কম থাকায় চালু করা যাচ্ছে না কারখানার ভারী ভারী যন্ত্র। কাজের অর্ডার থাকলেও সময় মতো পণ্য ডেলিভারি করা যাচ্ছে না। ক্রেতা ধরে রাখতে অনেকে পাম্প থেকে সিএনজি কিনছেন, কিন্তু সিএনজি আনা নেওয়ার জন্য গাড়ির জ্বালানি পাওয়া হয়ে পড়েছে ব্যয়বহুল। দিনের অনেকটা সময় কাটছে শুধু গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। সময় মতো পণ্য পাঠাতে না পেরে এরই মধ্যে অনেকে ক্রেতা হারিয়েছেন। গ্যাস প্রেশারটা এখন খুবই কম পাচ্ছি আমরা। আমাদের যেখানে আগে ছিল আমাদের 10-12 PSI, তো সেখানে এখন আমরা 2-3 এরকম PSI পাচ্ছি। ইনে পাচ্ছি আমরা 2-3, কিন্তু আউটপুটে গিয়ে আমি 1 এরকম পাচ্ছি। তো এক্ষেত্রে আমার প্রোডাকশন হ্যাম্পারিং হচ্ছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে ফিনিশিং, ডাইং, ওয়াশিং সহ উৎপাদনের বিভিন্ন ধাপে। মেশিন বন্ধ থাকলে বন্ধ থাকে কাজও। এতে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা। গ্যাসের কারণে আমাদের ফ্যাক্টরিতে কাজ কাম খুবই কম, আমাদের বেতন স্যালারি আটকে যেতেছে, লাঞ্চে সকালবেলা ছুটি দিয়ে দিতেছে। গ্যাসের সংকট থাকার কারণে কাজ নাই, ঠিকমতো কাজ করতে পারি না, অভাব পেমেন্ট পারি না ঠিকমতো। পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন ও বৈদেশিক আয় উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা কারখানা সংশ্লিষ্টদের। জেনারেটর চালাতে পার নাই গ্যাস দিয়া, প্লাস বয়লে চালাতে পার নাই, এক্ষেত্রে আমরা ডিজেল চালাতে হইতেছি। আমরা খরচ যথেষ্ট পরিমাণ বাড়া গেছে, 3 গুণ বাড়া গেছে। আমরা অর্ডার আনছি, অনেক ব্রেক ইভেন পরিস্থিতিতে অর্ডার আনছি। সরকার থেকে একটু রিকোয়েস্ট করতেছি আমাদের ব্যবসা বাণিজ্য ভালোভাবে চালানোর জন্য অ্যাটলিস্ট গ্যাসটা সাপ্লাইটা একটু ভালোভাবে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকারের নজর বাড়ানোর দাবি শ্রমিক মালিক সহ সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV। গ্যাস সংকটের বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, গ্যাস সংকটে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু শিল্প মালিকরা। শিল্পাঞ্চল আশুলিয়ার যে সকল শত শত শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাসের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেশিরভাগ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। যে সকল কারখানাগুলোতে সিএনজি এবং বিদ্যুৎ চালিত রয়েছে, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং গ্যাস না থাকার কারণে এই সকল অঞ্চলে কিন্তু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছেন। আর এতে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন শিল্প কারখানার শ্রমিকরা। বেশিরভাগ কারখানা ছুটি ঘোষণা করায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কখন জানি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় শিল্প কারখানা। দ্রুত এই শিল্প কারখানার গ্যাসের উন্নয়ন ঘটিয়ে এই শিল্প কারখানা সচল রাখবেন, এমনটাই তাদের দাবি। তো শিল্প মালিকরা যেমনটা বলছেন, তারা কিন্তু বলছেন তাদের যে শিপমেন্ট সেটি তারা সময় মতো ডেলিভারি দিতে পারছেন না, যে কারণে পরবর্তী অর্ডার নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা কোটি কোটি লোকসানের মুখে পড়েছেন। তাদের এই মাস শেষ হলেই তাদের শ্রমিকের বেতন গুনতে হবে। সেই বেতন কিভাবে দেবেন, তারা শিপমেন্ট করতে না পারলে তারা বেতন দিতে পারবেন না শ্রমিকের। এ নিয়ে নানা সংখ্যায় রয়েছেন শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিক এবং মালিকরা। তো শিল্পাঞ্চল আসলে এই শিল্প কারখানার পাশাপাশি যে ইঞ্জিন চালিত গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িতে কিন্তু গ্যাস পাচ্ছে না। বেশিরভাগ সিএনজি পাম্পগুলো বন্ধ রাখছে প্রেশার না থাকার কারণে। তো সব মিলে এই মুহূর্তে গ্যাস সংকটে চরম আকার ধারণ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। তো এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।
হবিগঞ্জে এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা ও মারধরের ঘটনায় 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে নাহিদ হাসনাতরা। বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেন এনসিপির নেতারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় হবিগঞ্জে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মঙ্গলবারের হামলার ঘটনায় 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন এনসিপি নেতারা। বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেন নাহিদ হাসনাত সহ 5 সদস্যের প্রতিনিধি। এই সরকার পুরনো পথেই স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, যেটা আগে ছিল সেটাকে তারা অব্যাহত রাখছে। বুধবার বিকেলে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে বের হন নাহিদ হাসনাতরা। নিরাপত্তাজনিত কারণে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ও বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় তাদের পথরোধ করে পুলিশ। আমাদের প্রায় 20 জনের অধিক আহত হয়, 2 জন গুরুতর আহত, একজন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চোখ হারিয়েছে। তারই প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, ডাক্তার মাহমুদা আলম মিতু এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে যাচ্ছিলাম হবিগঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিল করতে। এদিকে বুধবার বেলা 3টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দিলে একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুপক্ষের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করে জেলা প্রশাসন। সাকিব আল হাসান, RTV। 30 জুলাই 2024 সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ফেসবুক ভরে ওঠে লাল প্রোফাইল পিকচারে। শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষকরা। অনলাইন প্ল্যাটফর্মে মুখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে আন্দোলনকারীদের সাথে প্রতিবাদে অংশ নেয় সর্বস্তরের মানুষ। ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের নিঃশর্ত মুক্তি চেয়ে দিন 24 ঘন্টার আলটিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। আতিকা রহমানের রিপোর্ট। 24শে জুলাই অভ্যুত্থানের এই দিনে গণহত্যা, গণগ্রেফতার, হামলা মামলার প্রতিবাদে 9 দফা দাবিতে 31 জুলাই সারা দেশে ঘোষণা দেয়া হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচির। 30 জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদে ফেসবুকে নিজেদের প্রোফাইল লাল করে দেয়। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ফেসবুক প্রোফাইল পিকচার লাল করে। আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রকাশ করে প্রতিবাদ জানাতে থাকে। দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসি মহোদয়ের বাসভবন, যে জায়গাটাকে আসলে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে শিক্ষার্থীরা, সেই জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে অত্যাচার করা হয়, লাল কাপড় বাঁধি মুখে। 30শে জুলাই থেকে না, এর আগে থেকে আসলে যে কয়জন শিক্ষক আমরা রাস্তায় নেমেছিলাম বা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, কারো জীবনেরই কিন্তু নিশ্চয়তা ছিল না। 16 জুলাই থেকেই কিন্তু আসলে হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। এই যে হত্যাযজ্ঞ চলছিল, তো সেই জায়গা থেকে আসলে আমরা কেউই আসলে নিরাপদ ছিলাম না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শামীমা সুলতানা তার কক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। যখন আমি দেখছিলাম যে এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে এবং একটি স্বাধীন বাংলাদেশে যেভাবে নির্বিচারে হত্যা চালানো হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আমার মনে হয়েছিল যে উনি প্রতিদিন যেভাবে হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে একটা স্বাধীন দেশে, হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করছে, এইটা দেখে আসলে আমি নিতে পারছিলাম না। আমার মনে হয়েছিল যে আসলে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর জায়গাটাতে থাকার আর কোনো যোগ্যতা নেই। সেই জায়গা থেকে আমি তার ছবিটা নামিয়েছিলাম। তারপরে হলো যে আমার বিরুদ্ধে লিফলেট ছাড়া হয় সেদিনই, এবং আমি 1 তারিখে ছবিটা নামাই, 2 তারিখে জরুরি সিন্ডিকেট ডাকা হয়। জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয়। এদিন বসুন্ধরা আবাসিক এলাকায়
মানববন্ধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের নিঃশর্ত মুক্তি চেয়ে এদিন 24 ঘন্টার আলটিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা। স্বাধীন দেশে মুক্ত পরিবেশে আতিকুর রহমান, RTV, ঢাকা। জেলের ছদ্মবেশে পুলিশের চাঁদাবাজি ধরল RTV সাংবাদিক। এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বরখাস্ত হয়েছেন অভিযুক্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির ASI কবির এবং পুলিশ সদস্য শেখ আসাদুর। চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে তাদের বরখাস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের বরখাস্তের খবরে স্থানীয় জেলেদের মাঝে ফিরেছে স্বস্তি। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। উপকূলীয় উপজেলা বরগুনার পাথরঘাটায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় 40,000 জেলের বসবাস। নদী আর সাগরে জীবন বাজি রেখে মাছ শিকার করলেও বছরের পর বছর পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি আর হয়রানির অভিযোগ ছিল তাদের। সম্প্রতি জেলের ছদ্মবেশে পুলিশের চাঁদাবাজির চিত্র তুলে ধরেন RTVর পাথরঘাটা প্রতিনিধি। সংবাদ প্রকাশের পরই অভিযুক্ত 2 পুলিশ সদস্য কবির ও আসাদুলকে বরখাস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। খুশি, অবশ্যই। কিভাবে খুশি? আগে চাঁদাবাজি নিতে, চাঁদা করতে আগে নৌ পুলিশেরা কিভাবে জালিয়াতি টাকা নিতে একবার 7 বার জাল, এবার সে জাল দিয়েছে টাকা, আমি টাকা দিয়ে যাবো না, অবধি দিলাম, সব পুজিয়ে এলাম টাকা দিন। তবে শুধু সাময়িক বরখাস্ত নয়, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করা প্রশাসনের সব অসাধু সদস্যের বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি মৎস্যজীবী নেতাদের। RTVর এই যে পুলিশের যে নিউজটা, নৌ পুলিশের, এটা মানুষের মনে স্বস্তি ফিরে আসছে। উপকূলবর্তী যে জেলেরা আছে তাদের জীবনের জীবিকা রক্ষার্থে অন্তত নৌ পুলিশকে ঢেলে সাজানো। জেলেদের নিরাপদে জীবিকা নির্বাহে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। হয়রানির শিকার না হয় আমরা সে বিষয়ে আমরা মৎস্য বিভাগ তৎপর আছি এবং আশা করব যারা নদীতে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, কোস্টগার্ড, নৌ পুলিশ, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করার জন্য মূলত আমরা এখানে আছি। চাঁদাবাজি বা অনিয়ম হলে কাউকেই ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন। ওনাদের এই স্বাভাবিক জীবনযাত্রা সহ ওনাদের মৎস্য শিকার এবং অন্যান্য যে ধরনের সহায়তা ওনারা পেতে পারেন সেই পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের অব্যাহত নজরদারিতে নিরাপদে মাছ শিকার করে বাজার স্থিতিশীল রাখবে উপকূলের জেলেরা, এমনটাই প্রত্যাশা বরগুনাবাসীর। সুলাইমান কবির, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।